আমার গল্প প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি তোমাদের মজা দেওয়ার জন্য নতুন একটি গল্প নিয়ে হাজির হয়েছি। আশা করি গল্পটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আমার দাদা রোজ বাড়িতে ঝগড়া করত, বলতে সে বিয়ে করতে চায়। শেষমেশ দাদার বিয়ে হয়ে গেল, কিন্তু বিয়ের প্রথম রাতেই আমার বৌদি মারা গেল। কিছু মাস পর আমার দাদা আবার বিয়েতেই, কিন্তু আশ্চর্যভাবে এবারও বৌদি বিয়ের প্রথম রাতেই মারা গেল। এইসব কেন হচ্ছে জানার জন্য আমরা দাদার আবার বিয়ে দিলাম। আর বিয়ের প্রথম রাতে দাদা বৌদির উপর নজর রাখার জন্য আমি তাদের ঘরে লুকিয়ে পড়লাম। তারপর আমি দেখলাম দাদা ঘরে ঢুকে কিছু একটা খেয়ে আমার বৌদির সাথে। আজ সকাল থেকেই আমার দাদা মোহন ঝগড়া করে বাড়ি মাথায় তুলেছিল। সে মাকে বলেছিল সে বিয়ে করতে চায়, কিন্তু আমার মা দাদার বিয়ে দিতে চাইছিল না, কারণ দাদা বেকার ছিল। গ্রামের সবাই জানত যে দাদা কিছুই করে না। সেটা জানার পর কে তার মেয়ের সাথে দাদার বিয়ে দেবে? কিন্তু দাদা রোজ এই নিয়ে বাড়িতে ঝগড়া করতে লাগলো। শেষমেশ বাধ্য হয়ে গ্রামের দাদার বিয়ের কথা তোলে, কিন্তু গ্রামের কেউই রাজি হল না। এতে দাদা আরও রেগে গেল। সে বলতে লাগলো বা ইচ্ছে করে তার বিয়ে দিচ্ছে না। একদিন আমাদের গ্রামের একজন মাসি তার মেয়ে শালিনীর বিয়ে আমার দাদার সাথে দিতে রাজি হয়ে যায়। সাবিত্রী মাসি একজন বিধবা ছিল, তাকে সাহায্য করার কেউ ছিল না। যা এখন সে জানতে পারল না কোনো দেনা পাওনা ছাড়াই বাড়িতে মেয়ে নিয়ে আসবে। তখনই মাসি সঙ্গে সঙ্গেই বিয়েতে রাজি হয়ে যায়। শালিনী একটা কম বয়সী মেয়ে ছিল, সে দেখতে খুব সুন্দর ছিল। আমরা কখনো ভাবিনি যে দাদার জন্য এমন সুন্দর একটা বউ পাবো। কিছুদিন পর বৌদি বিয়ে করে আমাদের বাড়িতে পা রাখলো। সবাই বলছিল যে দাদার ভাগ্যটা তো খুব ভালো, ওর মতো ছেলে এমন একটা সুন্দর বউ পেয়েছে। কিন্তু ভাগ্য একটা অন্য খেলা খেলল। বিয়ের পরের দিন সকালে মোহন দাদা চিৎকার করে বলতে লাগলো যে বৌদি এই পৃথিবী ছেড়ে চলে গেছে। এটা শুনে আমরা কেঁপে উঠলাম। কাল রাতে আমরা একটা জলজ্যান্ত হাসি খুশি সুন্দরী মেয়েকে ফুলশিলার ঘরে পাঠালাম, আর আজ সেই পৃথিবীতে নেই। এটা কি করে হতে পারে? মনটা খুব কাঁদছিল। গ্রামের সকলে দাদার নামে উল্টোপাল্টা বলতে লাগলো, কারণ বিশ্বাসই হচ্ছিল না যে একজন কম বয়সী মেয়ে তার বিয়ের প্রথম রাতেই মারা গেছে। গ্রামের লোকেরা প্রথম থেকেই মোহন ভাইকে পছন্দ করত না। তারপরে এই ঘটনার পর দাদা গ্রামের লোকেদের কাছে আরো খারাপ হয়ে যায়। পুরো বাড়িতে শোক পালন হচ্ছিল। শালিনীর মা তো অজ্ঞান হয়ে পড়েছিল। বেনারসি পরে শালিনী একটা ফুটফুটে বউ লাগছিল, কিন্তু তার শরীরে প্রাণ ছিল না। কেউ বুঝতে পারছিল না যে তার সাথে কি হয়েছিল, সে কি করে মারা গেল। ঘরে তো শুধু বৌদি আর দাদা ছিল, কি হয়েছে সেটা তো শুধু দাদাই বলতে পারবে। কিন্তু মোহনদা একেবারেই চুপ। আমার সবথেকে বড় দাদা মুকুল বলে, আমি তো আগেই বলেছিলাম এই অপদার্থ ছেলের বিয়ে না দিতে, কিন্তু তুমি তো ছেলের ভালোবাসায় অন্ধ হয়েছিলে। এবার দেখো সে কিভাবে একটা কম বয়সী মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিল। নকল দাদার কথা শুনে মা কেঁপে উঠল, বলল তুই তো নিজের দাদা হয়ে যদি তার নামেই সব কথা বলিস, তাহলে গ্রামের লোকেরা কি বলবে? সবাই আমার ছেলেকে আমার বৌমার মৃত্যুর জন্য দায়ী করছে। এমনটা না হয় যে কেউ থানায় গিয়ে রিপোর্ট করে আসে। সত্যিটা একমাত্র মোহন আর ভগবান জানে, কিন্তু আমি আমার ছেলেকে গরাদের পিছনে দেখতে পারব না। মায়ের কথা শুনে মুকুলদা চুপ হয়ে গেল, কিন্তু তার কথাটা আমার মাথায় ঘুরতে লাগলো। সে তো ভুল কিছু বলেনি, এমন কিছু একটা হয়েছে যেটা কেউ জানে না। মোহনদা তো বৌদি মারা যাবার পর নিজেকে ঘরে বন্ধ করে রেখেছে। সে আগে বলেছিল সে জানে না শালিনী কি করে মারা গেল। কিছু মাস পর সবাই খানিকটা ঠিক হয়। মোহন দাদা আবার খেতে গিয়ে কাজ করতে শুরু করে। গ্রামের সকলেই ঘটনাটা মন থেকে মুছে ফেলেছে। তারা শালিনীর কথা আর মনে করত না, কারণ তারা জানত যে এরকম ঘটনা গ্রামে গঞ্জে প্রায় ঘটে থাকে। গ্রামের মানুষরা পুরনো ঘটনা বেশি দিন মনে রাখে না, তারা সেগুলোকে পিছনে ফেলে রোজকার জীবনযাপনে ব্যস্ত হয়ে পড়ে। তারপর একদিন এমন একটা ঘটনা ঘটল যেটা লোককে এই ঘটনাটা আবার মনে করিয়ে দিল, যেটা শুনলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। আমার নাম নিধি, আমরা আগ্রার এবং ছোট্ট গ্রামের বাসিন্দা। আমার দুই দাদা আছে, আমি তাদের একমাত্র বোন। আমার বড় দাদা মুকুল খুব খাটিয়ে আর বড় মনের মানুষ ছিল, কিন্তু ছোট দাদা মোহন তার একদম উল্টো ছিল। সে ছোট বয়স থেকেই স্কুল ছেড়ে দিয়ে গ্রামের ক্ষেতগুলোকে তার খেলার মাঠ বানিয়ে ফেলেছিল। সে সারাদিন খেলে বেড়াত। এই জন্য বাবা ওর উপর খুব রেগে যেত। বাবার মনে হতো যে মোহন দাদা বড় হলে শুধরে যাবে, তার দায়িত্ব জ্ঞান হবে। কিন্তু বাবা মোহন দাদার শুধরানোর অপেক্ষা করতে করতে এই পৃথিবী ছেড়ে চলে যায়। যতদিন যাচ্ছে ততই মোহন দাদা আরো বেশি বিশৃঙ্খল হয়ে যাচ্ছে। সে পড়াশোনা করে, আর তার মধ্যে কোনো গুণ ছিল না।
আমাদের বাবা আমাদের জন্য অনেক জমিজমা আর টাকা করে রেখে গেছে, কিন্তু মোহন দাদা বাবা জমিজমা আর চাষবাস নিয়ে মাথা ঘামাত না। বর্দা মুকুল বাবার জমিজমা দেখাশোনা করত, সেখানে চাষবাস করত। মা মোহন দাদাকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে গেছিল, আর তাই তাকে তার মতো ছেড়ে দিয়েছিল। মোহন দাদা কিছু একটা নেশা করত, সে অনেক রাত করে বাড়ি ফিরত। তারপর একদিন মা মুকুলদার সাথে একটা সুন্দরী মেয়ের বিয়ে দেয়। বিয়ের রাতে মোহনদা খুব ঝামেলা করেছিল। মাকে বলেছিল, তুমি শুধু মুকুলদার খেয়াল রাখো, আমার কথা একদম ভাবো না। কি হতো যদি তুমি আমার দাদা একসাথে বিয়ে দিতে, তাহলে তো বাড়িতে দুটো বউ আসতো। দাদার কথা শুনে মা রেগে গেল, বলল, তুই এখনো নিজের পায়ে দাঁড়াসনি, কে তার মেয়েকে একটা বেকার ছেলের সাথে বিয়ে দেবে? এই গ্রামের লোকেদের কাছে আমাদের মান সম্মান কিছু রাখিসনি। সবাই বলে মন সারাদিন খালি ঘুরে বেড়ায় আর নেশা করে। মায়ের কথা শুনে মোহন দাদার রাগ আরও বেড়ে গেল। সে পুরো বাড়ি ওলটপালট করে দিল, যা হাতের সামনে পাচ্ছে তাই ভাবছিল। মা বিরক্ত হয়ে তার ঘরে চলে গেল, আর আমিও নিজের ঘরে চলে গেলাম। কিন্তু মাঝরাতে একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি যখন জল খেতে ঘরের বাইরে বেরিয়েছিলাম, তখন আমি দেখলাম মোহনদা মুকুলদার ঘরের বাইরে, আর এই পাচ্ছে সে মুকুলদার ঘরে উঠে মারার চেষ্টা করছে। আমি জানতাম এটা কতটা ভুল কাজ। এটা যদি মুকুলদা জানতে পারে, তাহলে বাড়িতে আবার একটা বড় ঝগড়া হবে। আমি মোহনদার হাত ধরে টানতে টানতে আমার ঘরে নিয়ে এলাম। মোহন রেগে বলতে থাকে, তোমরা তো আমার বিয়ে দেবে না, আমি আমার আবেগকে কি করে চেপে রাখব? আমারও তো ইচ্ছে করে একটা জীবন সঙ্গিনী পেতে, যে আমার বউ হয়ে এই বাড়িতে আসবে, কিন্তু মায়ের এই নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। আমি মন্দাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করলাম। বললাম, দেখো দাদা, কোনো বাবা তার মেয়েকে একটা বেকার ছেলের সাথে বিয়ে দিবে না। তুমি যতক্ষণ না নিজের পায়ে দাঁড়াচ্ছে, তোমার বিয়ে কি করে হবে? গ্রামের লোকেরাও তোমাকে খারাপ ভাবে, তাহলে বা কারোর বাড়িতে তোমার সম্বন্ধ নিয়ে কি করে যাবে? আমার কথা শুনে মোহনদা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, আমি যদি ভালো হয়ে যাই, তাহলে আমার বিয়ে হবে। তো তখন আমার দাদাকে একটা বাচ্চা ছেলে মনে হচ্ছিল, যে নিজের জেদ মেটানোর জন্য সবকিছু করতে পারে। আমি বললাম, আমি কথা দিচ্ছি যে এমনটা যদি হয়, তাহলে আমি নিজে তোমার জন্য বহু খুঁজে আনব, কিন্তু তার আগে তোমাকে নিজেকে বদলাতে হবে। এই শুনেছে নিজের ঘরে চলে গেল। আমার মনে হলো এবার সে নিশ্চয়ই নিজেকে পাল্টে ফেলবে। পরের দিন সকালে মন্দা মুকুলদাকে বলে সে খেতে গিয়ে কাজ করতে চায়। সে বলে, দাদা, তোমার তো নতুন বিয়ে হয়েছে, তুমি এখন বাড়িতে বৌদির সঙ্গে সময় কাটাও, ক্ষেতের কাজটা আমিই সামলে নেব। এটা শুনে মুকুলদা হাসতে থাকে, ভাবে মন্দা নিশ্চয় নেশা করে আছে, তাই এসব বলছে। কিন্তু কিছুক্ষণ পর মা আর মুকুলদা দুজনেই বুঝতে পারে যে মন্দা নেশা করে নেই, আর সে মজাও করছে না। সে আমাকে দেওয়া কথা রেখেছে। মুকুলদা বলে, মোহন, আমি তোর উপর ভরসা করতে পারছি না, তাই তোকে একা ছাড়তে পারবো না। তোর যদি যেতে হয়, তুই আমার সাথে চল। মন্দার সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। তারপরের দিন থেকে মুকুলদার সাথে খেতে যেতে শুরু করে। মোহনদা খুব ভালোভাবে কাজ করছিল। কিছুদিন পর সে আবার মাকে বলে সে বিয়ে করতে চায় বলে, মা, এখন তো আমি মন দিয়ে কাজ করছি, এখন আমারও বিয়ে দিয়ে দাও। প্রথমে মামা না করে দেয়, তারপর মা বুঝতে পারে যে মোহন দাস সত্যিই নিজেকে পাল্টে ফেলেছে। গ্রামের লোকেরাও এটা বুঝতে পারে যে মায়ের সাথে দেখা করে সেই বলে, আপনার ছোট ছেলে এখন শুধরে গিয়েছে, আর তাই জন্য বাড়িতে রোজকার ঝগড়া থেকে নিষ্কৃতি পেতে মা মোহনদার জন্য মেয়ে দেখতে শুরু করে। কিন্তু কে জানে ভগবানের কি ইচ্ছে, মোহনদার বউ বিয়ের প্রথম রাতেই মারা গেল। তারপর গ্রামে মহিলাকে নিয়ে আবার চর্চা শুরু হল। এটা আমার কাছে একটা বড় ধাক্কা। কিছু মাস পর সে যখন আবার নিজেকে সামনে খেতে যেতে শুরু করলো, তখন সে মায়ের কাছে আবার বিয়ে করার বায়না করল। মা দাদার কাছে হাত জোর করে বলল সে আর কারোর মেয়েকে তার বাড়িতে বউ করে আনতে চায় না। এটা শুনে দাদা আবার আগের মতো ঝগড়া শুরু করল। বলতে লাগলো শালিনীর মৃত্যুর জন্য সে দায় নয়। সে জানেও না যে তার কি হয়েছিল। দাদা মায়ের উপর চাপ দেয় আর বলে, সে যদি তার আবার বিয়ে না দেয়, তাহলে সে কোনো ভুল কাজ করে বসবে। তাই মা আর কি করবে? বড়দার বউ জুহি আমাদের বাড়িতে থাকত, আর মোহনদা তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকত। মায়েরও মনে হলো সে যদি আবার দাদার বিয়ে না দেয়, তাহলে সে কোনো ভুল কাজ করে বসতে পারে। সে একটা কম বয়সী ছেলে আর খুব আবেগপ্রবণ। মায়ের ভয় ছিল যে মোহনদা নিজের মনের চাহিদাগুলো মেটাতে ভুল কিছু না করে বসে। তাই মা গ্রামবাসীদের কাছে আবার দাদার বিয়ের প্রস্তাব রাখে। শালিনীর মৃত্যুর কথাটা
সবাই বলে মনের আগের বউটা যেভাবে মারা গেছে তারপর ওর সাথে আবার কে তার মেয়ের বিয়ে দেবে। কিন্তু মা সবার কাছে গিয়ে বলতে থাকে যে মোহন আগের থেকে অনেক বদলে গেছে, সে আর আগের মতো নেশা করে না। তারপর একদিন মায়ের চেষ্টা সফল হল। গ্রামের রবি বলে একজন তার মেয়ে রেখা বিয়ে দাদার সাথে দিতে রাজি হয়। এই ভেবে যে দাদার কাছে অনেক টাকা পয়সা, বাড়ি জমিজমা সব আছে, তাই তিনি ভেবেছিলেন তার মেয়ে সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারবে। কিন্তু সে কি আর জানত যে তার মেয়ে একদিনও সেই সুখ ভোগ করতে পারবে না। দাদা দ্বিতীয়বার বিয়ে দেওয়ার আগে মা অনেক পূজোচ্ছা করল, গরিবদের ভোগ খাওয়ালো, চেষ্টা করল যাতে কারো নজর না লাগে। ছেলের সুখের জন্য একজন মায়ের যা যা করা সম্ভব মা সব করল। তারপর রেখাকে বাড়ির বউ করে আনল। বিয়ের প্রথম রাতে দাদা তার ঘরে যাওয়ার আগে মাথাকে ডেকে পাঠাল। তারপর ভালোবেসে বোঝাল যে রেখার সাথে ভালো ব্যবহার করতে, সে যেন এমন কিছু না করে যাতে আমাদের উপর আবার কলঙ্ক লাগে। মোহনদা হাসতে হাসতে বলল, মা তুমি এমনভাবে বলছো যেন আমি ঘরে গিয়ে আমার বউয়ের উপর অত্যাচার শুরু করব। তুমি চিন্তা করো না মা, আমার বউয়ের কিছু হবে না। আমার মনে হয় শালিনীর আয়ু কম ছিল, তাই সে আমাদের ছেড়ে চলে গেছে। মোহনদা নিজের ঘরে চলে গেল। মা খুব ভয়ে ভয়ে ছিল। যদি বলতে অনেকবার মাকে বলেছিল যে তার মোহনদা দ্বিতীয়বার বিয়ে দেওয়া একেবারেই উচিত হয়নি, তার বউ নিয়ে ঘর করার কোনো যোগ্যতাই নেই। আর বৌদির কথা সত্যি প্রমাণিত হল। যখন সকালবেলা মোহনদা তার ঘর থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে এসে আমাদেরকে বলে যে রেখা আর এই পৃথিবীতে নেই, এটা শুনে আমাদের সবার হুঁশ উড়ে গেল। মা তো অজ্ঞান হয়ে পড়ল। আমিও বুঝতে পারছিলাম না যে দাদা এসব কি বলছে। সে তো কেঁদে কেঁদে নিজের খুব খারাপ অবস্থা করে ফেলেছে। বরদা ছোড়দাকে অনেক কথা শোনায়, তার সাথে সাথে মাকেও দোষারোপ করে যে সে আবার কেন মোহনদার বিয়ে দিল। সাবিত্রী মাসি তো একজন গরিব বিধবা ছিল, তাই তার মেয়ের মৃত্যুর পর সে কোনো হাঙ্গামা করেনি, সে চুপচাপ ছিল। কিন্তু রবি মামা তো তার মেয়ের মৃত্যুর খবর পেয়ে তাণ্ডব শুরু করলে। আমরা যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো, গ্রামে কোনো কথাই চাপা থাকে না। কিছুক্ষণ পর আমাদের বাড়ির বাইরে লোকজন ভিড় করে। যারা যারা শুনেছিল যে রেখা মারা গেছে তারা সবাই মোহনদাকে খুব গালিগালাজ করে। সবাই বলছিল মোহন নিশ্চয়ই নেশা করে রাতে কিছু একটা করে, যার জন্য তার বউগুলো মরে যাচ্ছে। রবি মামা দাদার কলার ধরে তাকে খুব মারে, কিন্তু মোহনদা শুধু একটা কথাই বলতে থাকে যে সে কিছু করেনি, সে কাউকে মারেনি। সে তো নিজেই জানে না রেখা কি করে মারা গেল, তার নিজেরও খুব কষ্ট হচ্ছে। রবি তো বলেছিল যে সে পুলিশের কাছে যাবে আর মোহনের বিরুদ্ধে রিপোর্ট করবে, তাকে জেলের ভাত খাওয়াবে। কিন্তু বরদা কোনো রকমে তার হাতে পায়ে ধরে এই ব্যাপারটা মিটিয়ে নেয়। সে মাকে পরিষ্কার বলে দিল, মোহনকে বুঝিয়ে দিতে যে আর তার বিয়ে হওয়া সম্ভব নয়, তার বাড়ি থেকে বেরোনো কোনো দরকার নেই, কারণ গ্রামের সবাই এখন তার শত্রু হয়ে উঠেছে। কিন্তু এই বিষয়টা রহস্যই রয়ে গেল যে শালিনীর পরে খাও কি করে বিয়ের প্রথম রাতেই মারা গেল। মন্দার আগে এটাই লেখা ছিল, কেউ তার চরিত্রের দিকে আঙুল তুলছে তো কেউ আবার তার ভাগ্যের দিকে। মন্দা কিছুদিন বাড়িতেই রইল, কিন্তু একটা জোয়ান ছেলে কতদিন আর বাড়ির চার দেওয়ালের মধ্যে বন্ধ থাকতে পারে। বরদার আপত্তি থাকা সত্ত্বেও সে আবার চাষবাস করতে শুরু করল। প্রথম কয়েকদিন তো গ্রামের লোকেরা দাদার নামে অনেক কথাই বলছিল, অনেক হাঙ্গামা করেছিল। কিন্তু কিছুদিন পর সবাই এসব ভুলে আবার নিজেদের দৈনন্দিন জীবনে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু আবার একটা বড় সমস্যা দেখা দেয় যখন মোহনদা আবার মাকে তার বিয়ের কথা বলে। সে বলে বিয়ে না করে সে থাকতে পারবে না, তার আবেগ তাকে ভুল কাজ করতে প্ররোচিত করছে। তার মায়ের উচিত ভালো ভালোয় তার মনের ইচ্ছাটা পূরণ করা। মোহনদা কথা শুনে মা উত্তেজিত হয়ে পড়ে। মা বলে, তুই খুব বেহাজা হয়ে গেছিস, মায়ের সামনে এসব কথা বলতে তোর লজ্জা করে না? এর আগে দুটি মেয়ে তোর জন্য তাদের প্রাণ দিয়েছে, আমি আর কাউকে তোর জন্য মরতে দেব না। মায়ের কথা শুনে দাদা বলে, তুমি এসব কি বলছো মা? আমি কোনো মেয়ের সাথে খারাপ আচরণ করিনি, কারো ক্ষতি করিনি। তুমি যদি মা হয়ে আমাকে বিশ্বাস না করো তাহলে বাইরের লোকেরা কি করে আমাকে বিশ্বাস করবে? তুমি যদি আমার বিয়ে না দাও তাহলে আমি ভুল পথে চলে যাব। দাদা চিরকালই এই ভয়টা দেখে এসেছে, আর সে জানতো এই কথা শুনে মা রাজি হবে। মা বলে, আমি যদি তোর বিয়ে দিতেও চাই তাহলে এখন কে তোর সাথে তার মেয়ের বিয়ে দেবে বলো? দাদা মনে তুমি অন্য গ্রাম থেকে বা তোমার কোনো আত্মীয়ের বাড়ি থেকে নিয়ে এসো। মা খুব চিন্তায় পড়ে গেল। মা বলল, ঠিক আছে মোহন, আমি শেষবারের মতো তোর বিয়ের ব্যবস্থা করছি, কিন্তু এইবার যদি কিছু হয় তাহলে বিয়ে করার কথা তোকে চিরকালের মতন মাথা থেকে বের করে দিতে হবে।
বরদার কানে যখন এই কথাটা গেল তখন সে মাকে হাত জোড় করে বলল, মা, আগেরবার আমি অনেক কষ্টে রবি মামার হাত থেকে তোমার ছেলেকে বাঁচিয়েছি। সারা গ্রামে আমাদের বদনাম হয়ে গেছে, এবার নিজের আত্মীয়দের কাছে আমাদের বদনাম করো না। মা বলে, মুকুল, তুই তো জানিস মোহন আগের থেকে কতটা পাল্টে গেছে। আমার ভয় হয় আমি যদি তার বিয়ে না দিই তাহলে সে আবার আগের মতো জীবনযাপন শুরু করবে। মুকুলদার বারবার বারণ করা সত্ত্বেও মা অন্য একটা গ্রামে নিজের একটা পরিচিত বাড়ির মেয়ের সাথে মোহনদার বিয়ে ঠিক করল। মেয়েটার নাম ছিল নিশা। তার বয়স একটু বেশি ছিল, সে গ্রামের বাকি মেয়েদের মতো সুন্দর দেখতে ছিল না, তাই এতদিন তার বিয়ে হয়নি। মা যখন নিশার সাথে তার ছেলে মোহনের বিয়ে দিতে চাইল তখন নিশার মা বাবা খুশি হয়ে হ্যাঁ বলে দিল, আর আমরা নিশাকে মোহনদার ৩ নম্বর বউ হিসেবে বাড়িতে আনলাম। মা মোহনদার তৃতীয় বিয়ের কথাটা গ্রামের কাউকে জানতে দেননি। মায়ের ভয় ছিল তার ছেলের খুশির উপর আবার কারো নজর না লেগে যায়। মা বিয়েতে কোনো বড় অনুষ্ঠান করেনি, তাই বৌদি বাড়িতে লাড্ডু বানিয়ে সবাইকে খাওয়ান। আমরা সবাই দাদার বিয়ের আনন্দে লাড্ডু খেলাম। তারপর আমি নিশা বৌদিকে দাদার ঘরে বসিয়ে রেখে রান্নাঘরে দুধ আনতে গেলাম। আমি দেখলাম জুহি বৌদি তখনও রান্নাঘরে। এমনিতে তাকে খুব একটা রান্নাঘরে দেখা যায় না, তাই সেই সময় তাকে রান্নাঘরে দেখে আমি একটু অবাকই হলাম। সে লাড্ডু বানাচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, বৌদি, এই লাড্ডুগুলো কার জন্য বানাচ্ছ? সে বলল, তোমার মুকুলদার জন্য, তার লাড্ডু খুব পছন্দ হয়েছে, তাই সে আরও লাড্ডু খেতে চায়। আমি বললাম, ঠিক আছে, আমি নেশা বৌদির ঘরে এই দুধের গ্লাসটা রেখে শুতে চলে যাব। কিন্তু আসলে আমার অন্য প্ল্যান ছিল। আমি ঠিক করেছিলাম আজকের রাতটা আমি মোহদার ঘরে লুকিয়ে থাকব। আমি জানি কাজটা ঠিক হবে না, কিন্তু যেভাবে আমার আগে দুজন বৌদি বিয়ের প্রথম রাতেই মারা গেল, আমি তার কারণটা জানতে চাই। আমি যখন দুধের গ্লাসটা রাখতে গেলাম তখন নিশা বৌদি বাথরুমে ছিল। আমি এই সুযোগটাকে কাজে লাগিয়ে ঘরের মধ্যে লুকিয়ে পড়লাম। বেশ কিছুক্ষণ পর মোহনদা ঘরে এলো। বউ ঘোমটা দিয়ে খাটের উপর বসেছিল। দাদা ঘরে এসে দুধের গ্লাসটা উঠল আর তার পকেট থেকে একটা লাড্ডু বের করে দুধের সাথে খেতে লাগলো। তারপর বৌদির দিকে তাকাল। আমি অবাক হয়ে আড়াল থেকে ওদের দেখছি না। দাদা তো আগে লাড্ডু খেয়েছে, তাহলে ও আবার লাড্ডু কেন খাচ্ছে? হঠাৎ আমার মাথায় এলো যে যদি আবার নতুন করে লাড্ডুগুলো বানাল, আগের লাড্ডুগুলো সব শেষ হয়ে গেছে। মনে হয় জুহি বৌদি মোহনদা খেতে দিয়েছে। কিন্তু আমি যতদূর জানি, যদি মোহনদা খুব একটা জ্যোতি বৌদিকে পছন্দ করে না, তার সাথে বেশি কথা বলে না, তাহলে সে দাদাকে আবার কেন লাড্ডু দিল? আমার মনে হতে লাগলো কিছু একটা গন্ডগোল আছে। আমি একটা বিপদের আভাস পাচ্ছিলাম। দাদা বৌদির কাছে গিয়ে তার পকেট থেকে আরেকটা লাড্ডু বার করে যখন বৌদিকে দিতে গেল তখন আমার মনে হলো এবার কিছু একটা দুর্ঘটনা ঘটতে চলেছে। আমি সঙ্গে সঙ্গে আলমারি থেকে বেরিয়ে দাদার হাতটা ধরে নিলাম। দাদা আমাকে তার ঘরে লুকিয়ে থাকতে দেখে খুব রেগে গেল, আমাকে অনেক কথা শুনিয়ে দিল। কিন্তু আমি দাদাকে শান্ত করে তাকে বোঝালাম আমি কেন এই ঘরে লুকিয়েছিলাম। আমি দাদাকে বললাম যে আমার মনে হয় এই লাড্ডুটা ঠিক না। সে বলল, এই লাড্ডুটা আমাকে মুকুলদা দিয়েছে। আমার তোকে এটা বলা উচিত নয়, কিন্তু তাও বলছি। দাদা আমাকে বলেছে যে এটা কি শক্তি বাড়ে, আর বিয়ের প্রথম রাতে এটা খাওয়া উচিত। ব্যাপারটা আমায় ভালো যে মুকুলদা মোহনদার বিয়ে দেওয়া নিয়ে এত ঝামেলা করত, সে তার বিয়ের রাতে তাকে লড্ডু খেতে দিল। সেটাও আবার তার বউকে দিয়ে বানালো, যে কিনা কখনো রান্নাঘরে ঢোকে না। আমি দাদাকে বললাম, আজ রাতে বৌদিকে এই লাড্ডু না খাওয়াতে। আমরা কথা বলতে বলতে হঠাৎ মোহনদার ঘুম চলে আসে, আর সে অজ্ঞান হওয়ার মতো করে ঘুমিয়ে পড়ে। এটা দেখে নিশা বৌদি আর আমি ভয় পেয়ে গেলাম। আমি চুপি চুপি মাকে ডেকে আনলাম। আমি মাকে সব কথা বললাম। আমার কথা শুনে মা বলল, যা গিয়ে মুকুলকে ডেকে আনে। আমি যখন বরদাকে ডাকতে তার ঘরে গেলাম তখন ঘরের ভিতরের কথাবার্তা শুনে আমি কেঁপে উঠলাম। বরদা জুহি বৌদিকে বলছিল, এবার শুধু নেশাকে মরে যেতে দাও, তারপর আমিও দেখব মোহনের আবার কি বিয়ে দেয়। আমি মোহনকে ভালো করে চিনি, সে বিয়ে না করে থাকতে পারবে না। আর যখন তার বিয়ে হবে না তখন সে কোনো একটা ভুল কাজ করে বসবে। তারপর মা তাকে বাড়ি থেকে বের করে দেবে। গ্রামের সব লোকেরা তাকে ঘৃণা করবে। এতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। কেউ জানতেও পারবে না যে এই সব কিছু আমি করেছি। মনা নিজে আমার সৎ ভাই বোন, কিন্তু বাবা মারা যাওয়ার সময় ওদেরকে আমার সম্পত্তির ভাগ দিয়ে খুব ভুল করেছি। নীতিকে তো আমি কোনো সম্পত্তি পেতে দেব না, কিন্তু যদি মোহনের বিয়ে হয়ে যায়
আর তার বাচ্চা হয়, তাহলে আমাকে তাদের সম্পত্তির ভাগ দিতে হবে। তাই আমি কোনো দিন তাকে সংসার করতে দেব না। তাকে আমি আবার নেশা ধরিয়ে দেব, যেমনটা আগে ধরেছিলাম। তারা আরও অনেক কিছু বলেছিল, কিন্তু তখন আমার আর হুঁশ ছিল না। আমি সব কথা মাকে নিয়ে বলে দিলাম। এসব শুনে মায়ের চোখ দিয়ে জল পড়তে লাগল। নকল আমার বাবার প্রথম বড় ছেলে ছিল, সে মারা যাওয়ার পর বাবা আমার মাকে বিয়ে করে, তারপর আমি আর মোহনদা জন্মাই। কিন্তু মা কোনো দিন আমাদের মধ্যে ভেদাভেদ করে। কে জানে বুড়োদার মনে এমন বেশ কিছু ঢেলেছে, তার সম্পত্তির লোভ এতটাই বেড়ে গিয়েছিল যে সে দুজন নিরপরাধ মেয়েকে খুন করবে। একটা লাড্ডুতে অজ্ঞান হওয়ার ওষুধ মেশানো ছিল, আর একটা লাড্ডুতে বিষ। সেটাকে মোহনদা অজ্ঞান হয়ে যেত, তার সকালে জ্ঞান ফিরত, আর সেই বিষাক্ত লাড্ডু বৌদি মারা যেত। মুকুলদা যাতে সরাসরি মোহনদা ক্ষতি করার চেষ্টা করত, তাহলে আমার সন্দেহ হতো। তাই সে খুব মাথা খাটিয়ে প্ল্যান করেছিল। কিন্তু সত্যিটা বেশি দিন চাপা থাকে না, একদিন না একদিন সেটা সামনে চলে আসে। সকালে যখন মোহনদার জ্ঞান ফিরল, তখন মাকে সব কথা বললাম। মা নিজেই পুলিশের কাছে গিয়ে মুকুলের নামে রিপোর্ট করল, আর গ্রামবাসীকে ডেকে সব সত্যি কথা বলে দিল। কারণ মুকুলদা দুটি নিষ্পাপ মেয়েকে খুন করেছে, যেটা অনেক বড় অপরাধ। কখনো কখনো টাকার নোট মানুষকে দিয়ে এমন কাজ করায় যেটা তাকে অমানুষ বানিয়ে দেয়। আপনারা কমেন্ট করে বলুন, উপরে যেটা করেছে সেটা কি ঠিক? কেউ কি লোভে পড়ে একটা নিচে নামতে পারে? আপনারা কি কখনো এমন মানুষ দেখেছেন? কমেন্ট বক্সে আমাদের মতামত জানান। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করলাম। আশা করি আপনারা নিয়মিত আমার গল্পগুলো শুনবেন। ধন্যবাদ।